স্বামীজি বলেছিলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেললে স্বর্গের অধিকতর সমীপবর্তী হইবে। স্বামীজি ফুটবল খেলেছেন কিনা কোনো প্রমাণ নেই। ফুটবল এমন একটা খেলা যেখানে হয় আপনি সবাই মিলে জিতবেন বা সবাই মিলে হারবেন। স্বামীজি যখন ফুটবলের কথা বলছেন তখন ফুটবল জনপ্রিয় নয় অতটা। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, স্যার নগেন্দ্র প্রসাদ, তিনি প্রথম বাঙালি বা ভারতে যিনি ফুটবলে লাথি মেরেছিলেন। বাঙালি ফুটবলের দিকে নজর দিল 1911 সালে মোহনবাগানের শিল্ড জেতার পর। এবং স্বামীজি কনসেন্ট্রেশনের নানা গল্প আছে। স্বামীজি কালেকটিভিটিতে বিশ্বাস করতেন। এই বহুজন হিতায় বহুজন সুখায় শব্দটা তিনি বৌদ্ধ দর্শন থেকে নিয়েছিলেন। ফুটবল ইজ এ কালেকটিভ স্পোর্ট, আইদার ইউ উইন টুগেদার অর ইউ লুজ টুগেদার। মনঃসংযোগ বিবেকানন্দ বারবার বলেছিলেন, এবং এই মনঃসংযোগটাই কিন্তু আমাদের বৈদিক দর্শনের মূল কথা। গীতায় যে কনসেন্ট্রেশনের কথা আছে, পুরো প্রচন্ড কনসেন্ট্রেশনের কথা আছে। তুমি গীতা পড়ে গঙ্গা স্নান করে বা পুকুরে স্নান করে বাকি দিনটা নিষ্কাম নিদ্রায় কাটাচ্ছি, তাই ফুটবল। এমন কোনো ইন্টারন্যাশনাল ফুটবল টিম নেই যেখানে মেডিটেশন টিচার নেই। যে খেলাতেই আপনি যান সে খেলাতেই কনসেন্ট্রেশন মূল কথা। জীবনটার যদি চোখ ঠিক থাকে তবে তার বেতালে পা পড়ে না। ঠাকুর বলছেন যে যার ঈশ্বরে মন থাকে তার পা টলে যায় না। খেলোয়াড়দের সেই খেলার বস্তুটিই ভগবান। নাভ্রাতিরোবার কাছে টেনিস বল, গাভাস্কার কাছে ক্রিকেটের বল, পেলের কাছে ফুটবল, বিবেকানন্দের কাছে মন। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তরুণবাবু, অ্যাজ ইউজুয়াল আপনাকে স্বাগত জানাই আমাদের পডকাস্টে। আমাদের গত পডকাস্টে বেশ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আর আজকে ঠিক একইভাবে স্বামীজির একটা অতি পরিচিত কি বলবো যে উপদেশ বলুন বা তার একটা রিয়েলাইজেশন বলুন বা বিশেষ করে যুবাদের প্রতি, সেটা নিয়ে আপনার সঙ্গে একটুখানি আলোচনা করতে চাই। উনি একটা বহুল প্রচলিত একটা কথা আছে যে ছোট ছেলেদের উনি ধমকেশ্বরে বলতেন যে গীতার পঠনের চেয়ে বা গীতার সাধনা করার চেয়ে তোরা ভালো করে কনসেন্ট্রেট করে ফুটবল খেল, তাতে তোর আধ্যাত্মিকতা অনেক এগিয়ে যাবে। এইটার ব্যাপারে যেরকম আপনার কাছে তো বহুদিন বহু কথা শুনি, এইটার একটা ছোটখাটো আপনার রিয়েলাইজেশন বা আপনার সিগনিফিকেন্স নাম্বার ওয়ান। আর আপনি একটা কথা বললেন আমাকে, দেখুন আজকালকার বর্তমান যুগের ছেলে মেয়েরা এত সুন্দর সুন্দর চিন্তা তাদের মনে আসছে যে একটি মেয়ে আপনার কোনোদিন একটা স্টুডেন্ট হবে, সেইটার একটা অন্য পরিধি বা অন্য একটা প্রেক্ষিতে সে তার বিচারটা, সে তার নিজের রিয়েলাইজেশন দিল। আমি চাই আপনি দর্শকদের সেটা দয়া করে বলে একটু আলোকপাত করুন। স্বামীজি বলেছিলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেললে স্বর্গের অধিকতর সমীপবর্তী হইবে। কলকাতায় যেদিন স্বামীজিকে সম্বর্ধনা জানানো হয় 1897 সালে, তার পরের দিন ভবানীপুর ক্লাব স্বামীজিকে সম্বর্ধনা জানায় এবং স্বামীজি সে একটি ফুটবল লাথি মেরে বলেন, উই আর নট গোয়িং টু টলারেট দ্য tyranny অফ দি মাইনরিটি ওভার মেজরিটি। স্বামীজি ফুটবল খেলেছেন কিনা কোনো প্রমাণ নেই, কিন্তু অনেকে বলেন যে স্বামীজি, অনেকে বলেন না, স্বামীজি টাউন ক্লাবে ক্রিকেট খেলেছিলেন, 76 রানে 6 উইকেট নিয়েছিলেন। শঙ্করী প্রসাদ বসু সহস্র বিবেকানন্দ লিখছেন যে যদি এর থেকে বেশি কিছু আমি প্রমাণ পেতাম তাহলে সমগ্র ক্রিকেট সাহিত্যই বিবেকানন্দকে উজাড় করে দিতাম। তারপরে কিছু বাজে লেখালেখি এবং বিবেকানন্দটা ফটোশপে দেখে বিবেকানন্দ বল করছেন ইত্যাদি, এবং সেখানে হেমেন্দ্র প্রসাদ ঘোষের কথা বলেন তো সে গেছে বাজে। কিন্তু বিবেকানন্দ সেইটা খুব সুন্দরভাবে স্বামীজি ফুটবলের কথা বলেছিলেন। আমরা এতদিন জানতাম, শঙ্করীবাবু যেমন লিখছেন, যে গীতা হিন্দুর বাইবেল, সেই বাইবেলকে ফুটবল খেলার নিচে ফেলা কি ধর্মের বাইবেল নয়? এই বলে শঙ্করীবাবু বলেছিলেন যে যারা পানা পুকুরে স্নান করে গীতা পাঠ করে, নিরামিষ খেয়ে গীতা পাঠ করে এবং বাকি দিন নিষ্কাম নিদ্রায় ডুবে থাকে, স্বামীজি জীবনযুদ্ধে নামিয়ে দিয়েছিলেন। ফুটবল এমন একটা খেলা যে একটি বল লাথি মারলে আর একটি পা ফিরে আসে, তাই স্বামীজি জীবনযুদ্ধের জন্য ফুটবলকে বলেছিলেন।
এইটা কিন্তু বছরের পর বছর আমরা বিশ্বাস করেছি। আমি তো এখনকার প্রজন্মের উপর খুব বিশ্বাস করি। ঠিক। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সোশিওলজির একটি মেয়ে এর অন্য ব্যাখ্যা দিচ্ছে, বাহ। সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অসম্ভব রেলেভেন্ট। ব্যাখ্যাটা কি? আপনি যখন ফুটবল খেলেন, সোশিওলজি অফ ফুটবল তিনি লিখছেন, যখন ফুটবল খেলেন তখন 22টা খেলোয়াড়, তার চোখ কিন্তু ফুটবলের ফুটবল, দিকে। ঠিক। গ্যালারিতে কি হচ্ছে, কে প্রশংসা করছে, কে নিন্দে করছে, বল মিস করলে কে টিটকিরি দিচ্ছে, কেউ সেদিকে নজর রাখে না। এই 22টা খেলোয়াড়ের চোখ হচ্ছে ফুটবলের দিকে। ফলে কনসেন্ট্রেশন এট ইস বলতে হাইয়েস্ট পারছেন। পিচ। ইয়েস, ইয়েস। নাহলে তো আপনি করতে পারবেন না। আপনি ক্রিকেটেও কনসেন্ট্রেশন করেন, কিন্তু যেগুলো কালেকটিভ খেলা, স্বামীজি হকি বলতে পারতেন, বা যেগুলো কালেকটিভ গেম, সেখানে আপনার চোখ বলের দিকে রয়েছে। পেলের একটা অসাধারণ লেখা আছে, বল উইদাউট বল। মানে আপনি ধরুন গোলকিপার, এবং এমন একটা দলের গোলকিপার যে দলটা খুব ভালো খেলছে, আপনি প্রায় আইডিয়াল গোলকিপার, চোখটা কিন্তু বলে। বলের দিকে, ঠিক। কখন বল চলে আসবে আপনি জানেন না, বল উইদাউট বল। এবং পেলে বলছেন যে বড় খেলোয়াড় যে হয়, সে ওই আগে থেকেই পজিশনটা নিয়ে নিতে পারে। বল তখন অন্য জায়গায়, কিন্তু বল এখানে আসতে পারে। এই অ্যান্টিসিপেশনে আপনি দেখবেন, যদি খুব মন দিয়ে আপনি 1970 সালে যখন জুলেরিমা কাপ পেয়ে যায় ব্রাজিল, খেলাটা দেখবেন, পেলে বল বাড়িয়েছেন, রেভেলিনো ছুটে এসে বলটাকে মেরে দিলেন। তার মানে তিনি অ্যান্টিসিপেট করেছিলেন যে বলটা এখানে আসতে পারে, আই ওয়াজ অন দ্য বল। এটা হচ্ছে মেয়েটির একটি অসাধারণ ব্যাখ্যা। সেকেন্ড ব্যাখ্যাটা আরো সাংঘাতিক। ফুটবল এমন একটা খেলা যেখানে হয় আপনি সবাই মিলে জিতবেন বা সবাই মিলে হারবেন। এটা কালেকটিভ স্পোর্ট। এবং যেহেতু মেয়েটি সোশিওলজির ছাত্রী, তিনি বলছেন যে স্বামীজি যখন ফুটবলের কথা বলছেন, তখন ফুটবল জনপ্রিয় নয় অতটা। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, স্যার নগেন্দ্রপ্রসাদ, তিনি প্রথম বাঙালি বা ভারতে যিনি ফুটবলে লাথি মেরেছিলেন। আপনার সেই গল্প সবাই জানি, যে ঠাকুমাকে নিয়ে গঙ্গা স্নান করতে যাচ্ছেন, ঠাকুমা পালকি করে যাচ্ছেন, গোড়ারা ফুটবল খেলছে, বল এসে পড়ে, তিনি প্রথম লাথি মারেন, এবং স্যার নগেন্দ্রপ্রসাদকেই বলা হয়। তারপর প্রেসিডেন্সি কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন, সাহেব প্রিন্সিপাল, তিনি ওই প্রেসিডেন্সি কলেজে মানে হেয়ার স্কুলের মাঠে ছাত্রদের বল দিয়েছিলেন, তারা বল নিয়ে লাথালাথি করতেন। মানে গোড়াদের মধ্যে ফুটবল পপুলার ছিল, ছিল, কিন্তু বাঙালিদের মধ্যে ছিল। ফুটবলটাকে এক্সাম্পল হিসেবে কেউ দেয়নি। এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা ফুটবল খেলেছে ছোটভাবে। কুচবিহার কাপ, লেডি হার্ডিঞ্জ ট্রফি, এগুলো ছিল, কিন্তু তখনও বাঙালি ফুটবলের দিকে নজর দেয়নি। বাঙালি ফুটবলের দিকে নজর দিল 1911 সালে মোহনবাগানের শিল্ড জেতার পর, অর্থাৎ স্বামীজি চলে যাওয়ার 9 বছর পর। 9 বছর পরে স্বামীজি যখন বেঁচে ছিলেন, ফুটবল কিন্তু অত জনপ্রিয় খেলা নয়, এবং তখন ওই হাডুডু, কবাডি এইসবই লোকে বেশি খেলতো। ফুটবলের এবং শিল্ড যে জিতলো, আমরা সেই বিখ্যাত গল্প জানি যে একজন হিন্দু ব্রাহ্মণ, তিনি রেভারেন্ড সুধীর চ্যাটার্জির মাথার উপর ছাতা ধরে বললেন যে ইউনিয়ন জ্যাককে দেখিয়ে যে আজকে মাঠে গোড়াদের হারালে ওই কেল্লায় কবে হারাবে। কিন্তু 1911 সাল। স্বামীজি কেন বলছেন? এই দুটো কারণে বলছেন। এক, কনসেন্ট্রেশন। স্বামীজি কনসেন্ট্রেশনটায় বিশ্বাস করতেন। ছোটবেলায় যখন ধ্যান করছেন, সামনে একটি সন্ন্যাসীকে দেখেন, পরে বলেছেন স্বামীজির মনে হচ্ছে সামনে বুদ্ধদেব এসে দাঁড়িয়েছেন, দরজা খুলে ফেলেছিলেন। কনসেন্ট্রেশনে যে দেখা যায়। আরেকটি সিমিলার ঘটনা বলি, বিসমিল্লাহ খান, তার একটা অসাধারণ ঘটনা আছে জীবনের। তিনি বাড়িতে সানাই অভ্যাস করছেন, করতে করতে দেখেন দরজা দিয়ে একজন সাধু এসে ঢুকেছেন। সাধুর পোশাক জানেন, বিসমিল্লাহ খান ছোট, এবং এমনভাবে মন চলে গেছে, ভয় দরজা খুলে ফেলেছে। স্বামীজিও দরজা খুলে ফেলেছিলেন। বিসমিল্লাহ খান দরজা করে রাস্তা দিয়ে ছুটছেন। ছুটে গিয়ে যিনি বিসমিল্লাহ খান সানাইয়ের স্থানীয় গুরু ছিলেন, তিনি তাকে মামা বলে ডাকতেন। সেই মামা তখন পান খাচ্ছেন একটা দোকানে বেনারসে। বলছেন যে, জানো আজকে যখন বাজাচ্ছি, যে একজন এসেছিলেন সাধু, দরজা খুলে ঢুকলেন, তো আমি সঙ্গে সঙ্গে বাজানো ছেড়ে দিয়ে চলে এলাম, খুব ভয় লাগছে। মামা প্রচণ্ড চড় মেরেছিলেন যে, সারা জীবন যাকে দেখার জন্য অভ্যাস করছি, তুই দেখে ফেললি আর তাকে কিছু জিজ্ঞেস করলি না। স্বামীজিরও ঠিক তাই হয়েছিল, কিন্তু কনসেন্ট্রেশন। এবং স্বামীজি কনসেন্ট্রেশনের নানা গল্প আছে। ছোট বয়সে সাপ চলে যাচ্ছে, তবুও তিনি গভীর ধ্যানে ডুবে আছেন। 1000 আইল্যান্ড পার্কে আমরা দেখব যে যখন স্বামীজি শিকাগোয় বিখ্যাত 1000 প্যারাড, সেখানে তার সমাধি হয়ে গিয়েছিল একেবারে।
সবাই এসে ভাবেন স্বামীজি বুঝি শরীরই চলে গেছে, যে ধ্যান থেকে ফিরে এসেছিলেন। নিকোলা টেসলাকে কনসেন্ট্রেশন নিয়ে বলেছিলেন যে টেসলা জিজ্ঞেস করেছিলেন যে আগামী আর যদি পৃথিবীতে আসেন এবং যদি মানুষকে শেখার আপনি কি বলবেন, স্বামীজি বলেন কিচ্ছু শেখাবো না, শুধু কনসেন্ট্রেশন শিখিয়ে দেবো। এগুলো একটা দিক। আরেকটা হচ্ছে স্বামীজি কালেকটিভিটিতে বিশ্বাস করতেন। স্বার্থপরতা সবসময় দেখবেন নিঃস্বার্থপরার কথা বলেছেন। বারবার বলছেন বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। এই বহুজন হিতায় বহুজন সুখায় শব্দটা তিনি বৌদ্ধ দর্শন থেকে নিয়েছিলেন। ফলে যখন তিনি ফুটবল ইজ এ কালেকটিভ স্পোর্ট, আইদার ইউ উইন টুগেদার অর ইউ লুজ টুগেদার। সেটা হয়তো আরো যেরকম হকি বললেন, ক্রিকেট বললেন, কিন্তু সেই ক্রিকেটে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ওয়াজ মাচ মোর মেজারেবল দ্যান ফুটবল। 11 জন খেলোয়াড়, আমি একা। টেনিসে 1:1, টেবিল টেনিসে 1:1। একমাত্র খেলা হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি বা আইস হকি, যেখানে আইদার ইউ উইন টুগেদার অর ইউ লুজ টুগেদার। ভলিবলও তাই, আইদার ইউ উইন টুগেদার অর লুজ টুগেদার। কারণ ভলিবল তো একাধিক মানুষের একসঙ্গে খেলা হয়। স্বামীজি ফুটবলটাকে বলেছিলেন। এবং কনসেন্ট্রেশন আসল হচ্ছে মনঃসংযোগ। বিবেকানন্দ বারবার বলেছিলেন, এবং এই মনঃসংযোগটাই কিন্তু আমাদের বৈদিক দর্শনের মূল কথা। সাহেবদের যে পড়াশোনা, তাতে কনসেন্ট্রেশন না, ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ বাই রিডিং আ বুক। আমাদের দেশে কি, ইউ ডিসকভার ইউর সেলফ, কনসেন্ট্রেশন ইজ রিকোয়ার্ড। ওই এগেইন আপনার পুরনো কথাই চলে যাচ্ছি, আবেগ, মানে when there is a conflict between your head and দেখবেন heart. অর্জুনকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখছো, সবাই বলছে গাছ দেখছি, আকাশ দেখছি। অর্জুন মাছ দেখছে না, মাছের চোখ দেখছে। এই যে কনসেন্ট্রেশন মানে এক হয়ে যাওয়া, ইউ বিকাম ওয়ান। আমরা কিন্তু কনসেন্ট্রেশনেরই হাইয়েস্ট ফর্ম বলি সমাধি। যে উইলিয়াম হেস্টি ঠাকুরের সমাধির কথা বলেছিলেন, তা কি বলছেন তিনি? বলছেন such experiences are the results of purity of mind and concentration on a particular object. This is very rare indeed, particularly in these days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. Is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see it for yourself. Concentration on a particular. আরেকটা জিনিস আমার ভালো লাগে আপনার এই কথা শুনেই মনে হয় যে আপনি যেটা বারবার বলেন যে বর্তমান যুগে এই ইয়াঙ্গার স্টাফ সাংঘাতিক, তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস বা আলোচনা বা স্বামীজিকে জানার ইচ্ছে বা স্বামীজিকে নানাভাবে বিচার করার প্রক্রিয়া, এটাও বোধহয় চালু হয়েছে। না হলে এই মেয়েটি না দেখুন, সোজা কথা, আমরা প্রায় বলি যে আগের জেনারেশন খারাপ, সব ভালো ছিল, এখন খারাপ। সমাজ হচ্ছে এমন একটা জিনিস, রিভার্স গিয়ার নেই। টাইমে তো রিভার্স গিয়ার হয় না, টাইম মুভস ফরওয়ার্ড, এগিয়ে যায় সামনের দিকে। তার কিছু জিনিস ভালো হয়, কিছু জিনিস খারাপ হয়, কিন্তু সময় কিন্তু এগিয়েই যায়। এখন যেসব ছেলে মেয়ে এসছে, যারা ভালো তারা সত্যি ভালো, যারা খারাপ তারা খারাপ। সব যুগেই ছিল, কোনো যুগেই ছিল না যে সবাই ভালো আর সবাই খারাপ, ছিল না। আর তারা এই যে নানাভাবে বিচার করার চেষ্টা করছে, ভাবছে। ধরুন না, এটা তারা নতুন কথা যে আপনি যখন যেভাবেই মাঠে থাকুন, বলটার দিকে নজর। বিবেকানন্দ এই কারণে বলেছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলি দে। গীতায় যে কনসেন্ট্রেশনের কথা আছে, পুরো প্রচন্ড কনসেন্ট্রেশনের কথা আছে। তুমি গীতা পড়ে গঙ্গা স্নান করে বা পুকুরে স্নান করে বাকি দিনটা নিষ্কাম নিদ্রায় কাটাচ্ছি, তাই ফুটবল। দেয়ার ইউ এমপ্লয় ইউর নলেজ অফ কনসেন্ট্রেশন। কোনো দিকে চোখ নেই, ওই খেলোয়াড়রা বলটাই দেখে যাচ্ছে, গোলকিপারও বল দেখছে। উল্টো দিকের পেনাল্টি বক্সে খেলা হচ্ছে, গোলকিপার কিন্তু অ্যালার্ট, সে দেখবেন পজিশনটা করে নিচ্ছে নিজে। যদি বলটা এদিকে চলে আসে, তখন সে কিভাবে রিয়াক্ট করবে। আর কালেকটিভলি যে তাহারা স্বার্থহীনতাই হচ্ছে জীবনের আসল। স্বামীজি বারবার বলছেন যে স্বার্থপর মানুষ মোড়ে কৃমিকীট হয়ে জন্মায়, কাপুরুষ মোড়ে কৃমিকীট হয়ে জন্মায়, হাজার সাধারণত তাই মুক্তি হয় না। সেখানে আপনি যখন কালেকটিভলি জিতছেন এবং কালেকটিভলি হারছেন, সেটা সমাজের পক্ষে বিরাট জিনিস। মনে মনে বহু বহু প্রশ্ন আসছে, এবং আজকে এই একটা জিনিস নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। বোধহয় আর সময়ের এতে আর বেশি সময় লাগবে না। কিন্তু আরো একটা জিনিস আমার ভীষণ চর্চা, কিন্তু আপনার এই কথায় সেটা আরেকদিন আমরা পড়বো, স্বামীজির একটা অন্য রূপ। আপনাকে যখন আমাদের আরেক সময় আছে বলি, মারাদোনার নেতৃত্বে যে দলটি আর্জেন্টিনায় ফুটবল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, আমরা তো জানি যে ওয়ার্ল্ড কাপের টিমে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে কোচ, আরেক হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর, আরেক হচ্ছে ম্যাচিওর। দেখুন সবাই এই তিনটের কথা বলে।
আমরা কিন্তু ফোর্থ লোকটার কথা বলি না। ফোর্থ লোকটা হচ্ছে মেডিটেশন টিচার। ও হো ও হো এমন কোনো ইন্টারন্যাশনাল ফুটবল টিম নেই যেখানে মেডিটেশন টিচার নেই। কোচ আছে ফুটবলের, টেকনিক্যাল ডিরেক্টর আছে, ম্যাচিওর আছে। এই তিনজনকে যেমন বহন করে তারা সব জায়গায় নিয়ে যান, তেমনি মেডিটেশন টিচারকেও নিয়ে যান। সেই ওই কনসেন্ট্রেশন শেখায়। আমরা একটি খেলোয়াড়ের কথা জানি, জর্জ বেস্ট। তার উচ্ছৃঙ্খল জীবন ছিল, কিন্তু বলা হয় যে ফুটবল পেলে ইজ পেলে, মারাদোনা ইজ মারাদোনা, বাট বেস্ট ইজ বেস্ট। কেন বলা হয়? ওই যখন মাঠে নামছেন, প্রমথ চৌধুরীর কথা তিনি তার মন্ত্রশক্তিতে লিখছেন যে ঈশ্বর যে লাঠিটা ধরতো তখন তার বুকে ওরা ভর করত। সেইটাকেই কনসেন্ট্রেশন বলা হচ্ছে। যে খেলাতেই আপনি যান সে খেলাতেই কনসেন্ট্রেশন মূল কথা। যখন বল করতে আসছেন অ্যান্ডি রবার্টস বা জোয়েল গার্নার বা কলিন ক্রড বা মাইকেল হোল্ডিং, মাথায় একটি স্কাল ক্যাপ পরে 5 ফুট 4 ইঞ্চির যে মানুষটি তাদের মোকাবেলা করছে, তিনি কনসেন্ট্রেশন ছাড়া কিচ্ছু না। 5 ফুট 4 ইঞ্চির আরেকজন মানুষ ডোনাল্ড ব্র্যাডম্যান যখন হ্যারেল লারুড বল করতে আসছেন সিডনিতে বডি লাইন সিরিজ, ওই রকম জোরে বল আছে লেগ থিওরি, তিনিও বলের দিকে চোখ। ওই বলের দিকে চোখ, জীবনটার যদি চোখ ঠিক থাকে তবে তার বেতালে পা পড়ে না। ঠাকুর একটা সুন্দর কথা বলে শেষ করি। ঠাকুর বলছেন, ঠাকুর তো সার্কাস দেখতে গিয়েছিলেন, বলে সার্কাসের বিবি এতগুলো মাথায় কলসি নিয়ে আছে, কিন্তু সেইখানে তার মন ঠিক আছে, তাই কলসিগুলো পড়ে যাচ্ছে না, বেতালে পা পড়ছে না। এই বেতালে পা পড়াটা বড় জিনিস, সেটা না। এখানে আরেকটা ছোট্ট নাম ওই অ্যাড করতে আমার লোভ লাগছে, সুনীল গাভাস্কার। কিছুটা কিন্তু নিশ্চয়ই কনসেন্ট্রেশন, কিছুটা কেন, পুরোটাই। পুরো স্কাল ক্যাপ কিচ্ছু ছিল না, বল দেখছেন, বলটাই ভগবান। ইয়োর বল ইজ ইয়োর গড। এবং কোনোভাবেই সেটা ডিস্ট্র্যাক্টেড হচ্ছে না। যেমন ঠাকুর বলছেন যে যার ঈশ্বরে মন থাকে তার পা টলে যায় না। খেলোয়াড়দের সেই খেলার বস্তুটিই ভগবান। নাভ্রাতিরোবার কাছে টেনিস বল, গাভাস্কার কাছে ক্রিকেটের বল, পেলের কাছে ফুটবল, বিবেকানন্দের কাছে মন। বাহ বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন এবং আর উনি স্কোপ রাখেননি এরপরে আর কোনো প্রশ্নে। এনিওয়ে, এরকম প্রশ্ন চলতেই থাকবে, আমাদের পডকাস্টও চলতেই থাকবে। আসুন আমরা সকলেই মিলে এই পডকাস্টের উন্নতি সাধনে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।